নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। ওয়াকফ নিয়ে পশ্চিমবঙ্গের বিক্ষোভে এবার সুপ্রিম কোর্ট। মুর্শিদাবাদের ঘটনা নিয়ে উদ্বিগ্ন শীর্ষ আদালত। প্রধান বিচারপতির মন্তব্য, আদালতে মামলা বিচারাধীন থাকাকালীন এই ধরনের বিক্ষোভ বা আন্দোলন বাঞ্ছনীয় নয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে ওয়াকফের সম্পত্তি বহাল থাকবে যতদিন না ওয়াকফ নিয়ে মামলা চলছে। আদালত যেমন বলেছে ঠিক সেভাবেই ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা যাবে না। সংশোধিত আইন দ্বারা নিযুক্ত কালেক্টর কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। সব ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে 20 জন মুসলিম সদস্যরাই বহাল থাকবে, এমনটাই শীর্ষ আদালতের সিদ্ধান্ত। রায় দিয়েও কেন্দ্রের অনুরোধে অন্তর্বর্তীকালীন রায়ের সিদ্ধান্ত থেকে বিরত থাকলেন প্রধান বিচারপতির 3 সদস্যের বেঞ্চ। আগামীকাল বেলা 2টোয় ফের মামলা শুনানি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ঘটনা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির মন্তব্য, আদালতে মামলা বিচারাধীন থাকাকালীন এই ধরনের বিক্ষোভ বা আন্দোলন বাঞ্ছনীয় নয়। ওয়াকফের সম্পত্তি বহাল থাকবে। এই মামলা চলাকালীন আদালত ঘোষিত ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা যাবে না। সংশোধিত আইন দ্বারা নিযুক্ত কালেক্টর কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। সব ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে 20 জন মুসলিম সদস্যরাই বহাল থাকবে। মামলা চলাকালীন বাকি 2 জনের সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। আদালতের এই রায়ের পরেই আপত্তি জানান কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতের কাছে এই অন্তর্বর্তীকালীন রায় আপাতত জারি না করার আবেদন জানান। তার আপত্তিতেই অন্তর্বর্তীকালীন রায়ের সিদ্ধান্ত থেকে বিরত থাকেন বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ। বুধবার ওয়াকফ মামলার শুনানি চলাকালীন যে বিষয়গুলি আদালতের সামনে বিশেষভাবে উঠে আসে, বর্তমান ওয়াকফ সম্পত্তিগুলির চরিত্র একই থাকবে না পরিবর্তন ঘটবে, শতাব্দীর পর শতাব্দী ধরে কি করে বহু সম্পত্তি ওয়াকফ হিসেবে ব্যবহৃত হচ্ছে, সরকার নিয়োজিত অফিসার তদন্ত সাপেক্ষে কোন সম্পত্তিকে ওয়াকফ হিসেবে যদি স্বীকৃতি না দেন তখন সেই সম্পত্তিকে ওয়াকফ না বলার যুক্তি কি, আইনে এই বিষয়ে কি বিধান রয়েছে, কোন আদালত সম্পত্তিকে ওয়াকফ স্বীকৃতি দিলে সংশোধিত আইন অনুযায়ী কি সেই সম্পত্তি বাতিল বলে ঘোষণা হবে। নয়া সংশোধনী আইনে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ বোর্ডের অধিকাংশ সদস্য কি মুসলিম হওয়া উচিত, একটি নির্দিষ্ট ধর্মীয় কমিটিতে কি করে অন্য সম্প্রদায়ের মানুষ সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। 1995 সালের ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে হওয়া শতাধিক মামলা বিভিন্ন হাইকোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টে 2025 সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে দাখিল হওয়া জনস্বার্থ মামলাগুলোর সঙ্গে ভিন্ন হাইকোর্টের বিচারাধীন মামলাগুলির একসঙ্গে শুনানি হওয়া কি উচিত? আগামীকাল বেলা 2টোয় ফের মামলা শুনানি গ্রহণ করবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সহ 3 বিচারপতির বেঞ্চ। আগামীকালই অন্তর্বর্তীকালীন রায় নিয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি। বাংলায় লড়াই না করে দিল্লিতে করুন। নেতাজি ইন্ডোরে এভাবেই শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসার আগুনকে বদলে দিতে চাইলেন রাজনীতির লড়াইয়ে। রাজধানীতে গিয়ে ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভের ঝাঁঝ বাড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর। বাদ দিলেন না কাউকেই। ইমাম মুয়াজ্জেমদের বৈঠক থেকে বিএসএফ এর বিরুদ্ধে তদন্তের নির্দেশ, পাশাপাশি অমিত শাহকেও কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর। हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধী দেশজুড়ে বিক্ষোভ, প্রতিবাদের আগুন। বিতর্কিত ওয়াকফ আইনের বিরোধিতায় প্রতিবাদের ঝড় দেখা গিয়েছে এ রাজ্যেও। ওয়াকফ আইনের বিরুদ্ধে লড়াই বা কোন পথে, অবশেষে উপায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনাদের বলবো, বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান, দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান। ওয়াকফ আইন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে, এই দাবি বারবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। আইন বিরোধী প্রতিবাদে যখন বিভিন্ন জেলায় অশান্তির আবহ, তখনই শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর। প্লিজ আপনারা শান্ত থাকুন, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। বাংলার মাটিতে বিজেপির কথায় উত্তেজিত হয়ে প্লিজ দয়া করে হাত জোড় করে বলছি, অশান্তি কেউ করতে চাইলে তাকে কন্ট্রোল করুন। বাংলায় অশান্তি ছড়াচ্ছে বাংলাদেশ, তাতে প্ররোচনা দিচ্ছে বিজেপি। যতদিন থাকবো হিন্দু মুসলমানকে ভাগ হতে দেব না, সাফ বার্তা মমতার। ওয়াকফ আইন কার্যকর করতে কেনই বা এত তাড়াহুড়ো কেন্দ্রের, এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।
why you are so hurried? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? भाग मत करो, हिंदुस्तान को जोड़ो, हिंदुस्तान को एकता नहीं रहेगा तो देश टुकड़ा हो जाएगा। নেতাজি ইন্ডোরে ওয়াক অফ বৈঠক থেকে অমিত শাহকে কার্যত তুলোধনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি আক্রমণ মুখ্যমন্ত্রীর। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? और আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। মুর্শিদাবাদে অশান্তির আবহে কেন গুলি চালালো বিএসএফ, এই বিষয়ে তদন্তের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি মুর্শিদাবাদে নিহতদের পরিবার পিছু আর্থিক সাহায্য ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। আমি বলবো যারা মারা গিয়েছে, আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি, তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। উস্কানি নয়, শান্তি চাই। অশান্তি রুখতে শান্তির আশ্রয় নিতে হবে। নেতাজি ইন্ডোর থেকে ইমাম মুয়াজ্জেমদের লড়াইয়ের সুর বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। দেশের মুসলিম সম্প্রদায় সম্পর্কে আবার আপত্তিকর ভাষা প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, মুসলিম সমাজে আর্থিক অনুন্নয়নের দরুন সেখানকার অল্প বয়সীরা ফুটো হওয়া চাকায় তাপ্পি মারা ছাড়া আর কোনো কাজই সেভাবে পান না। এক কথায় প্রধানমন্ত্রী তাদের দাগিয়ে দিয়েছেন পাংচারওয়ালা বলে। কিন্তু কেন? তার সরকারের আনা সংশোধিত ওয়াকফ বিল সংখ্যালঘুদের আর্থিক উন্নয়নে কতটা ইতিবাচক হবে তা বোঝাতেই এই মন্তব্য। কিন্তু এই ভাষা যে ঘৃণার ভাষা, অপমানের ভাষা, তা কি প্রধানমন্ত্রী বোঝেন না? নাকি জেনে বুঝেই একের পর এক আপত্তিকর মন্তব্য করছেন মুসলিম সমাজ সম্পর্কে? ভেতরের কথাটা তবে কি? বুদ্ধিমানের জন্য প্রধানমন্ত্রীর এই ইশারাই যথেষ্ট। ফের মুসলিম বিদ্বেষ প্রধানমন্ত্রীর ভাষণে। বাংলা নববর্ষের প্রাক্কালে রাজস্থানের হিসারের জনসভায় কংগ্রেসকে নিশানা করতে গিয়ে সংখ্যালঘু সমাজের প্রতি নরেন্দ্র মোদীর কটু ভাষণে উত্তাল দেশের রাজনীতি। ভোটের বাজারে সবকা বিকাশের কথা বললেও আদতে দেশের প্রশাসনিক প্রধানের অন্তরে মুসলিমদের প্রতি যে ঘৃণাই রয়ে গিয়েছে, হিসারের ভাষণ তারই স্পষ্ট ইঙ্গিত। তৃতীয়বার ক্ষমতায় এসে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল সংসদের 2 কক্ষে পাশ করিয়েছে বিজেপি। এই নিয়ে তর্ক বিতর্কে প্রাথমিকভাবে মুখে কুলু পাঁটলেও রাজস্থানের জনসভায় প্রথম মুখ খোলেন প্রধানমন্ত্রী মোদী। বছরের পর বছর ওয়াকফ সম্পত্তির যথেচ্ছ ব্যবহারে কংগ্রেসই যে মদত দিয়েছে তা বোঝাতে মুসলিম সমাজের যুব সম্প্রদায়কে তাচ্ছিল্যই করেছেন মোদী। বলেছেন, ওয়াকফ সম্পত্তির উপযুক্ত ব্যবহার হলে মুসলিম যুবকদের পাংচার ঠিক করে দিন কাটাতে হতো না। তারপরেই মোদীর ঘৃণা ভাষণ ঘিরে সমালোচনার ঝড় দেশীয় রাজনীতিতে। প্রধানমন্ত্রীর মুসলমান বিদ্বেষ অবশ্য নতুন নয়। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন বারবার ঘৃণা ভাষণে সংবাদের শিরোনামে উঠে এসেছেন মোদী। মুসলমানদের তিনি কখনোই ভারতের নাগরিক বলে মনে করেননি, উল্টে বরাবরই অনুপ্রবেশকারী মনে করেছেন। একই সঙ্গে মুসলিমদের বড় পরিবার নিয়ে পরিহাস কিংবা ত্রাণ শিবিরগুলিকে শিশু উৎপাদন কেন্দ্র বলে ব্যঙ্গ বহুবার সমালোচনার মুখে দাঁড় করিয়েছে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রীকে।
তারপরেও অবশ্য মুখ বন্ধ করেননি মোদী, বরং স্বভাব ধর্ম বজায় রেখে একের পর এক ঘৃণা ভাষণ দিয়েছেন। শুধু তাই নয়, মুসলিম বিদ্বেষ প্রকাশে ভারতীয় ইতিহাসে 300 বছরের গৌরবময় শাসকদেরও নিচে নামাতে পিছপা হননি। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট মোতাবেক 2024-এর লোকসভা ভোটের প্রচারে 173টি ভাষণের মধ্যে 110টিতে মোদী মুসলিম বিদ্বেষ মন্তব্য করেছিলেন। কেবল মোদীই নন, পাংচর শব্দটির সঙ্গে সম্পর্ক গভীর বিজেপির। সিএএ এর বিরোধিতায় মুসলমানরা মাঠে নামলে তাদের পাংচরওয়ালা বলে মন্তব্য করেছিলেন দক্ষিণ বেঙ্গালুরুর বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। প্রবল সমালোচনার মুখে সূর্য দুঃখ প্রকাশে বাধ্য হলেও ট্র্যাডিশন বজায় রেখেছেন দলের খোদ সর্বোচ্চ নেতাই। কলকাতা টিভি। কারা হিংসার আগুন ছড়ালো মুর্শিদাবাদে, তা নিয়ে রাজ্যের তদন্তে খুশি নয় বিজেপি। কারা মারা গেল, তারা মানুষ কিনা তার থেকেও বড় তাদের ধর্ম কি, একথা বলছে বিজেপি। সেই খবরে ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। মুর্শিদাবাদের হিংসায় আক্রান্তদের একাংশকে নিয়ে 11 জনকে নিয়ে ভবানী ভবনে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, সরাসরি চলে যাব সেখানে। সরকার বাড়ি এবং ঘর তৈরি করে দেবে, ইনক্লুডিং মন্দিরও ভাঙা হয়েছে, মন্দিরও তৈরি করতে হবে, এবং পরিবার পিছু একটি করে সরকারি চাকরি। সিভিক ভলেন্টিয়ারের চাকরি দিলে হবে না, কিন্তু আমি আগেই বলেছি ওটাকে আমরা সরকারি চাকরি মনে করছি না। পার্মানেন্ট সরকারি চাকরি, যার জিপিএফ থাকবে, জিপিএফ অ্যাকাউন্ট থাকবে, এরকম পার্মানেন্ট সরকারি চাকরি চাই। আর সব থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু শেষে বলছি, সেই দাবি এনারাও করেছেন, ওখানে একটা পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প চাই। সেই বিএসএফ ক্যাম্প আগে ছিল, পরবর্তী সময় চোরাচালান করতে সুবিধা হবে বলে বিএসএফ ক্যাম্প উঠিয়ে দেওয়া হয় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা এবং আরো কিছু লোকের মাধ্যমে। এটা 15 বছরের বিরল ঘটনা, তো আমরা তো দেখিনি কোন এরকম হতে। এটা আমাদের আজকে আন্দোলনের জয়, এবং আমাদের এদেরকে আমি প্রণাম করব, আমার মা বোনেদের, এদের যে টেনাসিটি, এরা যেভাবে লড়াই করার মানসিকতা নিয়ে এখানে ভোর 5টার সময় রওনা হয়ে 12 ঘন্টার উপরে হয়ে গেছে, 14 ঘন্টা তারা এখানে 2.5 ঘন্টা বসে থাকার পরে বলেছিলেন না কথা বলে যাব না, এবং আমরাও বসেছিলাম না কথা বলে যাব না। আমাদের থানার আইসি ডেকে কথা বলতে চায় না। আজকে পুলিশ প্রশাসন এবং ডিজি পুলিশ বিজেপির এই আন্দোলনের ফলে, এবং যারা আমাদের পরিবারগুলো যারা এসেছে তাদের এই আন্দোলনের ফলে, আমাদের সমস্ত নেতৃত্ব, বিধায়ক, সাংসদ, প্রাক্তন সাংসদ থেকে শুরু করে জেলার যারা এসছেন, তাদের প্রত্যেকের এই টেনাসিটির জন্য, লড়াইয়ের জন্য, এটা বিজেপির মোরাল ভিক্টরি। আমার বিশ্বাস, আজ যেমন ডিজিপি নতজানু হয়েছে, আগামী দিনে এই জিহাদি মুখ্যমন্ত্রীকেও আমরা নতজানু করব, তাকেও বাধ্য করব বিজেপির কথা মানতে, বিজেপির কথা শুনতে। এই যে দেখুন দিদি কি বলছে শুনুন। এখনো পুলিশের সামনে বলবো গাল বাজিয়ে, পুলিশ আমরাকে বাঁচাতে পারবে না বলছে, তো পুলিশে ভরসা ছাড়বে, ওরা পালিয়ে আসবে। দেখুন ভিকটিম বলছে, আমি তো বলছি বিএসএফ ছাড়া আমরা ভরসা করতে পারছি না পুলিশে। আমরা ওটাই বলছি, বিএসএফ এর ক্যাম্প আসুক, হ্যাঁ বলেছি বিএসএফ এর ক্যাম্প আছে। আমরা होम मिनिस्ट्री अपदार्थ होम मिनिस्टर पदत्याग चाहती। डीजी सर बोल रहे हैं जो तुम्हारा गांव में 3 कैंप है, हम बोल रहे हैं देखिए सर, वो कोई भी परमानेंट नहीं है, उसका कोई प्रबंध नहीं है, वो 3 दिन है, हम लोग चला जाएंगे वो भी भाग जाएगा, इसका क्या कौन गारंटी लेगा? हम लोग घर चला जाएंगे वो भाग जाएगा, कौन गारंटी लेगा? देखिए आज डीजी के साथ हमने बातचीत किया, बातचीत के बाद जैसे विक्टिम फैमिली ने बताया कि वी आर नॉट एट ऑल सेटिस्फाइड विद द वर्जन ऑफ डीजी टिल नाउ, उन्होंने कुछ प्रॉमिसिंग कुछ बात नहीं कर पाए। हमने हमारा कुछ डिमांड रखा, जैसे वहाँ पे एक बीएसएफ कैंप चाहिए, वहाँ पे हर परिवार को 5 लाख रुपए की मुआवजा देनी चाहिए, जिनका घर दुकान तोड़ा गया, घर दुकान तैयार करके देना है, और वहाँ पे हर परिवार से एक को नौकरी देना है,
और सारी जो सुविधाएं उनको देनी है, लेकिन अभी तक डीजी जो बात किए हैं। কারা হিংসার আগুন ছড়ালো মুর্শিদাবাদে, এই নিয়ে এবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এর তদন্ত চেয়ে মুর্শিদাবাদে আক্রান্ত কিছু পরিবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে। এ নিয়ে মামলার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানম। অন্যদিকে মামলা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। মুর্শিদাবাদের ধুলিয়ানে যাওয়ার অনুমতি না পেয়েই শুভেন্দুর এই মামলা। 17 এপ্রিল এই মামলা শুনানি হওয়ার কথা। এই পরিস্থিতিতে রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশন। মুর্শিদাবাদ ও মালদার সাম্প্রতিক অশান্তির ঘটনায় তদন্ত ভার হাতে নেবে জাতীয় মহিলা কমিশন। মুর্শিদাবাদে ধুলিয়ান, সুতি, শামসেরগঞ্জ সহ একাধিক এলাকায় সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে গত কয়েকদিন ধরে অশান্তি চলছে। বোমাবাজি, অগ্নিসংযোগে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 3 জন, ঘর ছাড়া বহু মানুষ। অভিযোগ, পুলিশে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবস্থায় এনআইএ তদন্ত চেয়ে আক্রান্ত পরিবারগুলি কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম মামলার অনুমতি দিয়েছেন। 17 এপ্রিল এই মামলার শুনানি হওয়ার কথা। একই দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদও। তাদের আর্জি, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা, ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা হোক। এই প্রসঙ্গে ধুলিয়ানে যাওয়ার অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আইনজীবীর বক্তব্য, গত কয়েকদিনের মধ্যে অন্য দলের নেতানেত্রীরা ধুলিয়ানে গিয়েছেন, কিন্তু তার মক্কেলকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। যদিও প্রশ্ন উঠেছে, তার এই পদক্ষেপ সংবেদনশীল পরিস্থিতিতে আগুনে ঘি ঢালার নামান্তর নয় তো? তবে শুভেন্দু অধিকারী ধুলিয়ান যাওয়ার অনুমতি সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যেহেতু এই সংক্রান্ত জনস্বার্থ মামলা ডিভিশন বেঞ্চে বিচারাধীন এবং সেখানে আগামীকাল কেন্দ্র রাজ্য রিপোর্ট পেশ করবে, তাই হস্তক্ষেপ করল না সিঙ্গেল বেঞ্চ। এই মামলা যাবে প্রধান বিচারপতির কাছে। 17 এপ্রিল শুনানি হওয়ার সম্ভাবনা। এই পরিস্থিতিতে রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশন। মুর্শিদাবাদ ও মালদার সাম্প্রতিক অশান্তির ঘটনায় তদন্তভার হাতে নেবে জাতীয় মহিলা কমিশন। চেয়ারপারসন বিজয়া রাহাটকারের নেতৃত্বে 4 সদস্যের একটি দল বৃহস্পতিবার কলকাতা পৌঁছচ্ছে। 18 এপ্রিল মালদা এবং 19 এপ্রিল মুর্শিদাবাদে গিয়ে তারা নির্যাতিত মহিলাদের সঙ্গে কথা বলবেন এবং প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। ভাষাগত সুবিধার জন্য দলের সঙ্গে রয়েছেন 2 বাঙালি সদস্য, অর্চনা মজুমদার এবং শিবানী দে। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনও মুর্শিদাবাদে পৃথক তদন্ত দল পাঠাতে চলেছে। 2টি কেন্দ্রীয় সংস্থার এই পদক্ষেপের ঘটনায় কি নয়া মোড় আসার সম্ভাবনা? কলকাতা টিভি। এই তো হবে হিংসা করে, কেউ শ্মশানে, কেউ কবরে। কিন্তু না, বাংলার রাজনীতির কর্চা যেভাবে চলেছে সেখানে দাঁড়িয়ে মৃত্যুর পরেও উঠে আসছে জাতপাতের কথা। হ্যাঁ, ভাতের থেকেও জাত নাকি বেশি জরুরি, এরকমটাই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাত যদি জরুরি না হয় তাহলে শুভেন্দুর ভাত জুটবে কি করে? তাহলে কি ঘটনা এই, আদর্শ বা কর্মসূচি কোনো দিক থেকেই বাংলায় কলকে পাচ্ছে না বিজেপি, আর তাই এই মৃতদেহ নিয়ে রাজনীতি? মুর্শিদাবাদের হিংসায় মৃত্যুর ঘটনা নিয়ে হিন্দু শহীদ দিবস পালন করার দিকে এগোচ্ছে বিজেপি, কিন্তু এই শ্মশানের রাজনীতি নিয়ে দলের অন্দরেই অসন্তোষের মুখোমুখি শুভেন্দু। বাংলার মাটি আঁচ করতে না পেরে এবার বিজেপি রাজনীতির গন্ধ খুঁজছে চিতাভস্মে। মুর্শিদাবাদে খুন হওয়া বাবা ছেলে দুজনেই সিপিআইএম কর্মী। এক বাবা ও তার ছেলের নির্মম হত্যাকাণ্ডের পর বিজেপি রাজ্য জুড়ে পালন করছে হিন্দু শহীদ দিবস। অথচ নিহতরা দুজনেই ছিলেন বামপন্থী। তাদের বাড়িতে গিয়েছেন বাম নেতৃত্ব, তাদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিয়েছে সিপিআইএমই। তবু বিজেপি জোর করে তাদের পরিচয় বদলে দিচ্ছে, শুধু হিন্দু ট্যাগ লাগিয়ে। এই ঘটনায় বিজেপির ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। ভাত নয়, জাতের লড়াই আগে হবে, এমনই ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর সেই প্রসঙ্গেই সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, জাতের লড়াই আটকাতে গিয়েই ওরা চন্দন হরিগোবিন্দ শহীদ হয়েছেন। সেলিম আরো বলেছেন, দুজনকে মারা গেছে শুধু সিপিআইএম এর কর্মী মারা গেছে, দাঙ্গা আটকাতে গিয়ে মারা গেছে। তাকে ধর্ম পরিচয় খুন করা হয়েছে, তাকে তো খুন করা হয়েছে সে দাঙ্গা বিরোধী বলে। তাই এখানে প্রশ্ন হচ্ছে কে দাঙ্গার পক্ষে আর কে দাঙ্গার বিরুদ্ধে। এখানে শুভেন্দু উস্কানি দিচ্ছে ধর্ম, হুমায়ুন কবির উস্কানি দিয়েছে, ওখানে ওই কার্তিক মহারাজের ধর্মে উস্কানি দিচ্ছে, আর অজিত সেলিম মিলে বলছি যে না, যাতে দাঙ্গা না হয়।
তা তোমরা ঠিক করো তোমরা কোন পক্ষে। ধর্মের ভিত্তিতে মৃতদেহ নিয়ে রাজনীতি বাংলা সংস্কৃতির পরিপন্থী। রাজনৈতিক প্রতিহিংসা ও হত্যাকে ব্যবহার করে ধর্মীয় আবেগ উস্কে দেওয়া যে কতটা বিপজ্জনক হতে পারে তা ইতিহাস বহুবার দেখিয়েছে। রাজনৈতিক মহলের মতে 2026 বিধানসভা নির্বাচনের আগে এই প্রবণতা আরও তীব্র হবে। বিজেপি বুঝে গেছে বাংলায় আদর্শ বা কর্মসূচির জোরে তারা জমি পাচ্ছে না, তাই এবার তারা শ্মশানের রাজনীতি শুরু করেছে। বিজেপির অভ্যন্তরেও এই মৃতদেহ নিয়ে রাজনীতিকে ঘিরে প্রশ্ন উঠেছে। দলের কিছু উদারপন্থী নেতা এই অবস্থানের বিরোধিতা করেছেন। তাদের মতে অন্য দলের কর্মীর লাশকে নিজেদের হিন্দু বলে চালিয়ে দেওয়া জনমনে নেতিবাচক প্রভাব ফেলবে, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্টতই এই পথেই হাঁটছেন। প্রতিমা বানান মৃৎশিল্পী তাদেরকে কুপিয়ে খুন করা হয়েছে। জন হিন্দুকে হারিয়েছি, তারা নিরপরাধ, তারা বাড়িতে ছিলেন, তারা রাস্তায় ছিলেন না। হরগোবিন্দ দাস, চন্দন দাস চোখের জলে হনুমান জয়ন্তী পালন করছি। স্বামী বিবেকানন্দের মাটি কলকাতায় দাঁড়িয়ে বাংলা এবং বাঙালি হিন্দুরা। তার রাজনৈতিক কৌশল স্পষ্ট, ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে রাজনৈতিক লাভ তোলা। আদর্শহীন এই রাজনীতি আজ বিজেপির মূল চেহারা। বাংলার জনগণ অনেক কিছু মেনে নেয়, কিন্তু মৃতদেহ নিয়ে ধর্মের নামে রাজনীতি বাংলার বিবেক মেনে নেবে কি? মানবিকতা আর ন্যায়ের প্রশ্নে ধর্মের মোড়ক চাপানো নিন্দনীয়, এবং এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে তা কি শুভেন্দু অধিকারী জানেন? কলকাতা টিভি। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন পলিটিক্স, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। সত্যি এ বড় সুখের সময় নয়। শীর্ষ আদালতের সিদ্ধান্তকে মুখোমুখি হতে হচ্ছে বিক্ষোভের। হ্যাঁ, কলকাতার পর এবার রাজধানীতে আছড়ে পড়ল চাকরিহারাদের আন্দোলন। বুধবার সকাল থেকে যন্তর মন্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন চাকরি প্রার্থীরা। ইতিবাচক ফল না মিললে আমরণ অনশনের হুঁশিয়ারি দিলেন সুপ্রিম নির্দেশে এসএসসির যোগ্য চাকরিহারাদের একাংশ। আন্দোলন জোরদার করতে আগামী দিনে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। ধর্ণা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির হস্তক্ষেপেরও দাবি জানানো হয়েছে। অন্যদিকে চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তুলোধনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেদের কষ্ট যন্ত্রণার কথা দেশবাসীর কাছে পৌঁছে দিতে রাজধানীতে হাজির চাকরিহারাদের একাংশ। আন্দোলনকে জাতীয় স্তরে পৌঁছে দিতে বুধবার দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে সামিল হন এসএসসির যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা। সোমবারই কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন যোগ্য শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের প্রায় 150 জন সদস্য। বাংলা, ইংরেজি এবং হিন্দিতে লেখা প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলা শুনানি, তার আগে উত্তপ্ত রাজধানী। দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন যোগ্য চাকরি প্রার্থীরা। যারা দুর্নীতিতে যুক্ত তাদের শাস্তির দাবি জানানো হয়েছে। এদিন চাকরিহারাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির হস্তক্ষেপেরও দাবি জানানো হয়। আমরা গোটা দেশের মানুষের কাছে আমরা জানতে চাইছি যে আমাদের সাথে কি অন্যায় কেন হয়েছে। আজকে আমরা যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এখানে অবস্থান করেছি, বা এই যে 19,000 এই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা রয়েছি যারা আনটেন্টেড, যাদের বিরুদ্ধে একটা অ্যালিগেশন পর্যন্ত নেই, কোনো রকম কোনো শাস্তি আমাদেরকে কেন দেওয়া হবে? আজকে আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট গোটা প্যানেলটাকে ক্যান্সেল করেছে। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যারা কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত না তাদেরকেও শাস্তি দেওয়া হলো। আমরা চাইছি যেসব অথরিটি এবং যেসব নেতা মন্ত্রীরা আজকে টাকা খেয়ে চাকরি দিয়েছিল তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, তাদেরকে মৃত্যু দেওয়া হয়, এবং যারা টাকা নিয়ে চাকরি পেয়েছে, টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকেও যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। আন্দোলনে ঝাঁঝ বাড়াতে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। সূত্রের খবর, 21শে এপ্রিল নবান্ন অভিযান করবেন চাকরিহারাদের একাংশ। বৃহস্পতিবারও কর্মসূচি রয়েছে তাদের। 8ই মে পর্যন্ত চলবে আন্দোলন। পাশাপাশি আন্দোলনকারীদের অভিযোগ, যোগ্য চাকরিহারাদের অনেকেরই বয়স 40 থেকে 50, কারো বা আরো বেশি। এই পরিস্থিতিতে রি-এক্সামিনেশনের পরীক্ষা কিভাবে দিতে পারবেন তা নিয়েও উদ্বেগে রয়েছেন আন্দোলনকারীরা। মুখের গ্রাস কেড়ে নেওয়ার সমান। রি-এক্সামিনেশনটা কোনো সলিউশনই নয় আমাদের ক্ষেত্রে। তো আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে যেমনি সমাজের প্রত্যেকটা মানুষকেই যেমনি আমরা একটা বার্তা পাঠাতে চাইছি, তেমনি আমাদের আবেদন
সমস্ত প্রশাসনিক বিভাগ থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এবং বিচার ব্যবস্থার উপরেও কাছে আমাদের আবেদন রইল যে আগামী দিনে যেটুকু পথ বাকি আছে আমাদের, হোক না সে সংকীর্ণ পথ, যেটুকু পথ বাকি আছে সেই সংকীর্ণ পথের মধ্য দিয়ে যদি আমাদেরকে কোথাও আশার আলো দেখানো যায়। ফের এদিন নেতাজি ইন্ডোর থেকে চাকরিহারাদের পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপিকে দুষলেন তিনি। টিচারদের নিয়ে কদিন নাচানাচি করলো, নিজেরাই চাকরি খেলো, আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জব দাও। আমি বলি তোমরা একুলেও আছো, কুলেও আছো, সব কুলেও আছো, তোমরা টিচারদের চাকরি কেন খেলে? তোমাদের লজ্জা হয়নি? ত্রিপুরায় বলেছিলে বিজেপি গভর্নমেন্ট আসার পরে চাকরি ফেরত দেবো, আজ পর্যন্ত দিয়েছো, 7 বছর হয়ে গেছে। বরঞ্চ তারা যখন গেছিল তাদের মাথা মেরে ফাটিয়ে দিয়েছো। ইউপিতে 69,000 টিচারের চাকরি গেছে। যোগী বড় বড় বাত কর রহা হ্যায়। সুপ্রিম রায়ে চাকরি গিয়েছে 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মীর। যোগ্যতা সত্ত্বেও চাকরি বাতিলের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না চাকরিহারাদের একাংশ। একটানা অনশনের সমাধান সূত্র না মিললে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। রাজধানীর বুকে চাকরিহারাদের সংগঠিত আন্দোলন কতটা প্রভাব ফেলে এখন সেটাও দেখার। কলকাতা টিভি। প্রতিহিংসার রাজনীতিই করছে বিজেপি, এমনটাই দাবি কংগ্রেসের। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নাম জড়াতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে পথে নামল কংগ্রেস। তাদের বক্তব্য, প্রতিহিংসা মেটাতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে সরকার। কেননা এর মধ্যেই পিএমএলএ মামলায় গান্ধী পরিবারের সোনিয়া ও রাহুল সমেত তাদের ঘনিষ্ঠ স্যাম পিত্রোদা ও সুমন দুবের নামও চার্জশিটে জমা দিয়েছে ইডি। কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস। এখন কথা, পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধেও বারবার ইডি সিবিআইকে ব্যবহার করার অভিযোগ উঠেছে, কিন্তু কংগ্রেস তখন এখানে কুটোটিও নাড়েনি, মুখে কুলু পেটে বসেছিল চুপচাপ। আর রাহুল সোনিয়ার নাম জড়াতেই শুরু হলো দাপাদাপি। কি বলছেন কংগ্রেস নেতৃত্ব? ইডি সিবিআই তবে এতদিন খারাপ ছিল না? অবশেষে কেন্দ্র সংস্থার বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখালো কংগ্রেস। কেন্দ্র সংস্থাকে কাজে লাগিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। মোদী জামানায় বিরোধী দলগুলির এই অভিযোগ নতুন নয়, এর বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ আন্দোলন। নতুন শুধু কংগ্রেসের পথে নামা। অবিজেপি শাসিত রাজ্যগুলিতে শাসকের বিরুদ্ধে ইডি সিবিআইয়ের মতো সংস্থাকে দিয়ে হেনস্থা করাটাই যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। বাংলায় তৃণমূল, দিল্লিতে আপ, ঝাড়খণ্ডে জেএমএম নেতৃত্বকে ইডি এবং সিবিআই দিয়ে গ্রেপ্তার করলেও কংগ্রেসকে পথে নামতে দেখা যায়নি। কিন্তু মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ড নিয়ে আর্থিক বেনিয়মের জেরে পিএমএলএ মামলায় ইডি সোনিয়া, রাহুল সহ গান্ধী পরিবার ঘনিষ্ঠদের নামে আদালতে চার্জশিট দিতেই পথে নেমে পড়ে বিক্ষোভ শুরু করে কংগ্রেস। গান্ধী পরিবারের বিরুদ্ধে 2000 কোটি টাকার সম্পত্তি হাতানোর অভিযোগে মামলা করে কেন্দ্রীয় সংস্থা। ঘটনাচক্রে এর আগেই সোনিয়ার জামাতা রবার্ট বাড্রাকে ভিন্ন একটি মামলা ইডি দীর্ঘক্ষণ জেরা করে। বুধবার দিল্লিতে ইডির সদর দপ্তরে বিক্ষোভে সামিল হয় কংগ্রেস কর্মীরা। সচিন পাইলট, ইমরান প্রতাপগড়ির মতো এআইসিসির নেতৃত্ব এই বিক্ষোভে অংশ নেন। এদিকে মুম্বাইতে ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় প্রকাশক অ্যাসোসিয়েটেড প্রেস লিমিটেডের দপ্তর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় মহারাষ্ট্রের বিজেপি নেতারা। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, গান্ধী পরিবারের সদস্যরা প্রতিহিংসার রাজনীতির শিকার হতেই কংগ্রেস যেভাবে তেড়ে ফুঁড়ে আন্দোলনে নেমেছে তা অন্যত্র দেখা যায়নি। কলকাতা টিভি। চোড়েঙ্গে নেহি, এ যেন কড়া অ্যাকশন সিনেমার চিত্রনাট্য। নায়ক অবশ্যই সেই ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে এবার নতুন ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চীনের ওপর চাপিয়ে দিল 245% আমদানি শুল্ক। কারণ চীন জবাব দিয়েছে আগের শুল্ক নীতির, আর তার ফলেই আবার একবার বাণিজ্য যুদ্ধের আগুনে ঘি পড়েছে। বিশ্ববাজার চঞ্চল, বিনিয়োগকারীদের মুখে দুশ্চিন্তা। কিন্তু ট্রাম্প, তিনি দৃঢ়, তিনি অটল। তিনি বলছেন, চীনের দরকার আমাদের টাকা। ট্রাম্পের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলছেন, চীন চাইলে চুক্তি হোক, আমাদের দরকার নেই, বল এখন ওদের কোর্টে।
এমন একগুঁয়ে ও অসংলগ্ন বাণিজ্য নীতিতে যেন প্রেসিডেন্ট নিজেই আন্তর্জাতিক সম্পর্ককে রণক্ষেত্রে পরিণত করছেন। এর আগে যুক্তরাষ্ট্র 145% শুল্ক চাপালে চীন 125% পাল্টা শুল্ক আরোপ করে। পাশাপাশি বেইজিং এক ধরনের বিরল খনিজ রপ্তানি বন্ধ করেছে, যেগুলো মূলত বিমান ও সামরিক শিল্পে ব্যবহৃত হয়। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান এক বিবৃতিতে বলেন, বাণিজ্য যুদ্ধ আমেরিকাই শুরু করেছে, আমরা আমাদের অবস্থানে অটল থাকব। চীন আরও বলেছে, আমেরিকা আগে ঠিক করুক ঠিক কতটা ট্যারিফ তারা চাপাতে চায়। বারবার তুঘলকির ট্যারিফ বাড়ানোর খেলায় অসন্তুষ্ট বেইজিং। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই আচরণ যেন হিস্টেরিয়া ফার্স্ট নীতি, যেখানে যুক্তির চেয়ে গুরুত্ব পাচ্ছে নাটকীয়তা আর জনপ্রিয়তা বজায় রাখার উন্মাদনা। আন্তর্জাতিক সম্পর্ক কি এই আবেগের খেলায় চালানো যায়? পলিটিক্স আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।